আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে সমরেশ মজুমদারের লেখা গল্প প্রতীক্ষার পুরুষের শেষাংশ পড়ে শোনাবো বন্ধুরা। গল্পের নাম প্রতীক্ষার পুরুষ, লিখেছেন সমরেশ মজুমদার। তাহলে শুরু করছি বন্ধুরা। 11টা নাগাদ হরিণ বাড়িতে পৌঁছে গেল ওরা। বাকি পথে কোনো কথাবার্তা হয়নি। এর মধ্যে গভীর ঘুমে জড়িয়ে আছে হরিণ বাড়ি। কোথাও কোনো আলো জ্বলছে না। আর তখনই বৃষ্টিটা ফিরে এলো। ভদ্রমহিলা বললেন, মানসিং, ওকে গেস্ট হাউসে নামিয়ে দাও আগে। জয়দেব খুশি হলো। এই বৃষ্টিতে তাকে গেস্ট হাউস খুঁজতে হবে না বলে মনে মনে ধন্যবাদ দিল মহিলাকে। একটা কাঠের বাংলোর সামনে গাড়ি দাঁড় করিয়ে দুবার হর্ন বাজালো ড্রাইভার। একটু বাদেই একটা লোক ছাতি মাথায় ছুটে এলো। গেট খুলে ড্রাইভার তাকে বলল, এই সাব আজ রাত্রে থাকবেন। লোকটা মাথা নাড়ল। হুজুর, কামরা তো খালি নেই। একটা বড় পার্টি এসে বুক করে ফেলেছে। অফিস রুমে পর্যন্ত লোক শুয়েছে। সর্বনাশ! জয়দেব আঁতকে উঠল। লোকটা আর দাঁড়ালো না, গেট বন্ধ করে ফিরে গেল। আর কোনো জায়গা নেই? কোনো হোটেলে? ড্রাইভার মাথা নাড়ল। না সাব, তবে ফরেস্টের একটা বাংলো আছে, সেখানে গেলে। তাই চলো ভাই। গাড়ি ঘুরল। হরিণবাড়ি ছোট জায়গা, বাজার এলাকা পেরোতে বেশি সময় লাগলো না। ড্রাইভার বলল, মেম সাহেব কি নেমে যাবেন? হ্যাঁ। গাড়িটা বড় রাস্তা ছেড়ে ডান দিকে একটা বাংলো বাড়িতে ঢুকলো। সেই বৃষ্টিতে গেট খুলে ছাতি মাথায় একটা লোক দাঁড়িয়েছিল অন্ধকারে। গাড়ি সিঁড়ির কাছে পৌঁছতেই সে ছুটে এসে দরজা খুলল। সেলাম মেম সাহেব, কেমন আছো? ওরা নেমে দাঁড়ালেন। মালপত্র নামানো হচ্ছে। সিঁড়ির উপর যে হারিকেনটা জ্বলছে তার আলোয় মহিলাকে দেখতে পেল সে। রোগা, লম্বা এবং কালো শাড়ির আঁচলে কপাল পর্যন্ত ঢাকা এবং অসম্ভব ফর্সা মনে হলো। হঠাৎ মহিলা বললেন, এক কাজ করুন, আপনি এখানে বিশ্রাম করুন, মানসিং ঘুরে দেখে আসুক কোথাও জায়গা আছে কি না। জয়দেব সসংকোচে বলল, না না, আপনারা চিন্তা করবেন না। চিন্তা তো করছি না, আপনি এখানে নতুন। এক কাপ কফি খেয়ে গেলে আমাদের ভালো লাগবে। এ বাড়িতে কোনো অতিথি এলে কিছু না খেয়ে যেত না। অগত্যা সুটকেস নিয়ে নামলো জয়দেব। বেশ বড় বাংলো, সামনে বাগান আছে। মানসিং ট্যাক্সি নিয়ে বেরিয়ে যেতেই ওরা ড্রয়িং রুমে ঢুকলো। সেখানে একটা স্ট্যান্ডের উপর বড় সেজবাতি জ্বলছে। মহিলার আগে দ্বিতীয়জন মালপত্র নিয়ে দোতলায় চলে গেল। দারোয়ানটা হাত জোড় করে দাঁড়িয়েছিল। তার দিকে তাকিয়ে মহিলা বললেন, সব ঠিক আছে তো? হ্যাঁ মেম সাহেব। একটু কফি করো। আপনি বসুন, আমি আসছি। মহিলা উপরে উঠে গেলেন। জয়দেব একটা সোফায় গা এলিয়ে দিল। খুব ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে। সে ঘরটাকে দেখল, সুন্দর সাজানো। কিন্তু মহিলা এখানে থাকেন না। কোনো পুরুষ মানুষ এই বাড়িতে আছে বলে মনে হচ্ছে না, ওই দারোয়ানকে বাদ দিলে। মুখ দেখেছে সে, মোটেই সুন্দরী নয়। মোমের মতো সাদা লম্বাটে মুখ। কিছুক্ষণ তাকালেই অস্বস্তিকর শিরশিরানি হয়। মিনিট 10 বাদে মহিলা নেমে এলেন। এবার পরনে একটা কালো ম্যাক্সি, চুলে একটা কালো সিল্ক জড়ানো। আর এই সময় কফিও এলো, 1 কাপ। জয়দেব বলল, আপনি খাবেন না? হুম। ও জানে আজকের রাত্রে আমি কিছু খাই না। উল্টো দিকের সোফায় বসলেন মহিলা। কাপের ঠোঁট ঠেকিয়ে জয়দেব বলল, চমৎকার। আবার সেই রকম অস্ফুট শব্দ বের হলো মহিলার ঠোঁট থেকে। জয়দেব মুখ তুলল। মহিলা অদ্ভুত চোখে তাকিয়ে আছেন তার দিকে। সেই চাহনি, ঠোঁটের ভাঁজ দেখে শিউরে উঠল জয়দেব। কিছু বলতে হয় এমনভাবে সে বলল, আপনি এখন কোথায় থাকেন? কানপুরে। তারপর নিজের মনেই বললেন, অদ্ভুত মিল। এই সময় মানসিং ফিরে এসে জানালো, ফরেস্ট বাংলোতেও জায়গা নেই। জয়দেব উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমি তোমার গাড়িতেই রাতটা কাটিয়ে দেব। আর তো ঘন্টা 6, তোমার কোনো আপত্তি নেই তো? মানসিং বলল, সাহেব যেমন ইচ্ছে করবেন তাই হবে। ভদ্রমহিলা হাসলেন। আপনি জলে পড়ে গেছেন মনে হচ্ছে। শুনুন, আমার এখানে একতলায় কেউ থাকেন না। আপনি স্বচ্ছন্দে যে কোনো ঘরে রাতটা কাটিয়ে দিতে পারেন। গাড়ির ভেতরের চেয়ে সেটা বোধহয় মন্দ হবে না। মানসিং ঘাড় নাড়ল। তাহলে তো ভালোই হলো, আমি 6টার সময় আসবো। জয়দেব কিছু বলার আগেই মানসিং বেরিয়ে গেল। ভদ্রমহিলা বললেন,
আপনার মুখ দেখে মনে হচ্ছে এই ব্যবস্থায় খুশি হননি। না, তা নয়, শুধু শুধু আপনাকে বিব্রত করা। মোটেই নয়। এই বাড়িতে গত 5 বছর কোনো পুরুষ মানুষ বাস করেনি। আপনি থাকলে ভালোই লাগবে। বড় একটা নিঃশ্বাসের শব্দ হলো। অনেকক্ষণ থেকে যে প্রশ্নটা মাথায় পাক খাচ্ছিল, এখন সেটা ব্যক্ত করল জয়দেব। গাড়ির তুলনায় ঘরের আরাম অনেক ভালো। একটা নিশ্চিন্ত আশ্রয় যখন পাওয়া গেল, তখন প্রশ্নটা করাই যাক। কিছু মনে করবেন না, আপনার স্বামী? ও নেই। মহিলার ঠোঁট দুটো নড়ল। ওহ! জয়দেব অপ্রস্তুত হলো। 5 বছর আগে ও চলে গেছে। আমার কপাল, আজ ওর মৃত্যুদিন। যেখানেই থাকি, আজকের রাতে এখানে না এসে পারি না। আসি, 3 দিন থাকি, চলে যাই। মমির মতো মুখ নিয়ে বসেছিলেন মহিলা। জয়দেবের আঙুল কামড়াতে ইচ্ছে করছিল। প্রসঙ্গটা না তুললেই ভালো হতো, কিন্তু মুখ ফসকে বেরিয়ে এলো। কত বয়স হয়েছিল? 43। খুব ভালো স্বাস্থ্য। আপনার সঙ্গে বেশ মিল আছে। আপনি যে ব্র্যান্ডের সিগারেট খান সেটা ওর প্রিয় ছিল। মহিলা স্থির হয়ে বসেছিলেন। কি হয়েছিল? অস্বস্তি বাড়ছিল জয়দেবের। জানি না, ডাক্তার বলেছে স্ট্রোক হবে হয়তো। আমার সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করেছিল। অভিমান করে নিচের ঘরে এসে শুয়েছিল সে রাত্রে। মাঝরাত্রে শব্দ শুনে ছুটে এসে দেখি মাটিতে পড়ে আছে, ডেড। নিঃশ্বাস ফেললেন মহিলা। সে রাতেও এমনি বৃষ্টি পড়ছিল। সব শেষ হয়ে গেল আমার। ও প্রায়ই বলতো, আমি মরে গেলেও তোমার কাছে আসব। এলো না। 5 বছর ধরে এই রাত্রে আমি তাই এখানে ছুটে আসি। সারা রাত জেগে বসে থাকি। ওই বাগানে মাটির তলায় সে শুয়ে আছে। মাঝে মাঝে সমাধিটার কাছে যাই। বলতে বলতে থেমে গেলেন মহিলা। হঠাৎ ওই মুখের দিকে তাকিয়ে সমস্ত শরীরে কাঁটা ফুটল জয়দেবের। এরকম সাদা মোমের মতো নিরক্ত মুখ নিয়ে মহিলা তার দিকে কি অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। তারপরেই যেন চেতনায় ফিরে এলেন উনি। বললেন, ছেড়ে দিন এসব কথা, আপনার খাবার দিতে বলি? ত্রস্তে বাধা দিল জয়দেব। না না, কোনো দরকার নেই। আমার খাবার কোনো ইচ্ছে নেই। সে কি, কেন? আমি স্টেশনে খেয়ে নিয়েছি। বেমালুম মিথ্যে বলল জয়দেব। ও, তাহলে রাত করে লাভ কি? ভোরে বেরুবেন যখন, তখন শুয়ে পড়ুন। মহিলা উঠলেন। তারপর ওকে অনুসরণ করতে বলে এগিয়ে গেলেন কোনার ঘরটির দিকে। শুয়ে পড়লে এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, এই আশায় জয়দেব খুশি হলো। 3টে কাঁচের জানলা, বাইরে সশব্দে বাজ পড়ল একটা। বিদ্যুতের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো সাদা দেখালো আচমকা। মহিলা বললেন, এখানেই শুয়ে পড়ুন, পাশেই টয়লেট আছে, কোনো অসুবিধা হবে না। সুটকেসটা খুলল জয়দেব। টয়লেট যাওয়ার প্রয়োজন ছিল। মহিলা একটা ডিমবাতি এনে দিলেন বড় ঘর থেকে। তারপর জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। মিনিট 3 বাদে পরিষ্কার হয়ে পাজামা পরে বেরিয়ে এসে জয়দেব দেখল মহিলা তেমনিভাবে দাঁড়িয়ে। চোখাচোখি হতেই বুকের ভেতরটা কেঁপে উঠল জয়দেবের। কেমন শিরশিরে দৃষ্টি। মহিলা বললেন, আপনি সিগারেটটা ধরান তো, গন্ধটা নিয়ে যায়। সম্মোহিতের মতো সিগারেট ধরালো জয়দেব। কিছুক্ষণ পরে সেই অস্ফুট শব্দ হলো। চোখ বন্ধ করে মহিলা যেন বাতাস নিলেন। তারপর বিড়বিড় করে বললেন, ঠিক এই রকম। তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেলেন। দোতলায় উঠে যাচ্ছেন, সেটা সিঁড়িতে ওর পায়ের শব্দে বোঝা গেল। বাইরের বৃষ্টির দিকে তাকালো জয়দেব। তারপরে এক লাফে উঠে দাঁড়ালো বিছানা থেকে। মহিলার স্বামীকে নিচের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আজ সেই মৃত্যুর রাত। পাশের বাগানেই তার কবর। এই রাতে নাকি তিনি উঠে আসতে পারেন বলে বিশ্বাস করেন। সমস্ত শরীর অসাড় হয়ে যাচ্ছিল জয়দেবের। তার সিগারেট, বয়স, উচ্চতা সব ওই লোকটার মতো। মাঝরাতে, এই বৃষ্টির রাতে যদি মহিলা নেমে আসেন এ ঘরে? শিউরে উঠল জয়দেব। ওই মরার মতো মুখ, অভিব্যক্তিহীন বয়স্কা। দৌড়ে ঘরের কোণের একটা চেয়ারে গিয়ে বসে পড়ল সে। রাতের অবশিষ্ট সময়টুকু জেগে থাকা ছাড়া উপায় নেই। নিচে, মাটির নিচে যে শুয়ে আছে তার উঠে আসা, আর দোতলার ঘরে যিনি গেলেন তার নেমে আসার মধ্যে কোনো প্রভেদ নেই। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে বা কোনো কিছু নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আল্লাহ হাফিজ।